নমস্কার। সুন্দর ও গুণবতী স্ত্রী পেতে কি দেখবেন জন্মছকের মধ্যে? আজকের আমাদের অনুষ্ঠানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং একটি খুব সিরিয়াস ভালো আলোচনা। দেখুন, প্রত্যেক পুরুষ চায় যে আমি যাকে বিয়ে করব সে যেন দেখতে ভালো হয়, সে যেন কর্মের নিপুণা হয়, অর্থাৎ সংসারের সমস্ত দায়িত্ব কর্ম যেন সে করে এবং সে যেন আমার বাবা মাকে দেখে। আবার একজন মহিলা যখন বিয়ে করতে চায় সে দেখে আমি যে ছেলের সঙ্গে বিয়ে করবো সেই ছেলেটা যেন স্মার্ট হয়, দেখতে ভালো হয় এবং ভালো কাজবাজ যেন সে করে, ভালো টাকা ইনকাম থাকে তার যেন, এবং তার পরিবারও যেন ভালো হয়। দেখুন, ইচ্ছা তো অনেকে অনেক কিছু করে, কিন্তু এদের এই দুজনের, একজন পুরুষ বা একজন মহিলার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা যে আসলে পূরণ হবে কিনা এটা কিন্তু বলে জন্মছক। তাহলে জন্মছকের মধ্যে কিছু বিষয় রয়েছে যেটা দেখে কিন্তু এই বিষয়টা বোঝা যায়। আমরা জানি সপ্তম ঘর বিবাহের ঘর, সপ্তম ঘর হলো আমার লাইফ পার্টনারের ঘর। সপ্তম ঘরের অধিপতি যদি জন্মছকের মধ্যে সপ্তম ঘরের অধিপতি যদি কোনোভাবে নবাংশ ছকের মধ্যে বর্গোত্তম হয় এবং যে সপ্তম ভাবের অধিপতিটি সেই অধিপতি যদি নবাংশে গিয়ে বর্গোত্তম হয় এবং তার সঙ্গে সঙ্গে যদি সেটা নবাংশে লগ্নের কেন্দ্রে থাকে, তাহলে পারে কিন্তু এই ইচ্ছাটা একজন পুরুষ বা একজন মহিলার পূর্ণ হয়ে যায়। অর্থাৎ একজন পুরুষের সপ্তমপতি গ্রহটি যদি নবাংশে বর্গোত্তম হয়, বর্গোত্তম হয় কেমন করে? অর্থাৎ রাশিচক্রের মধ্যে লগ্ন কুণ্ডলীর মধ্যে একটি গ্রহ যেখানে বসে আছে, নবাংশে তো সেই রাশির মধ্যেই গ্রহটি বসে রয়েছে। যেমন ধরুন, কারুর মনে করা যাক যে কন্যা লগ্ন, তাহলে তার বৃহস্পতি বসে রয়েছে, মনে করা যাক যে লগ্ন কুণ্ডলীর মধ্যে তার বৃহস্পতি বসে রয়েছে বৃষ রাশিতে, আর নবাংশ তো দেখা যাচ্ছে সে বৃষ রাশির মধ্যেই রয়েছে, তাহলে এটাকে আমরা বর্গোত্তম বলি। যদিও বা আপনারা জ্যোতিষের অনেকটাই জ্যোতিষকে বোঝেন, তো যারা বোঝেন না তাদের জন্য বললাম। এবং দেখুন, গ্রহটি বর্গোত্তম হয়ে, অর্থাৎ লগ্নের সপ্তমপতি নবাংশে বর্গোত্তম হয়ে এবং নবাংশ লগ্নের কেন্দ্রে যদি থাকে, তাহলে সেই মানুষ কিন্তু একজন পুরুষ হলে সে কিন্তু গুণবতী স্ত্রী পায় এবং তার স্ত্রী দেখতে সুন্দর হয় এবং পরিবারের ভালোবাসা খুব তাড়াতাড়ি অর্জন করে দিতে পারে। আবার উল্টো দিকে একজন মহিলার যদি সপ্তমপতি বর্গোত্তম হয় এবং নবাংশের কেন্দ্রে থাকে, তাহলে পারে একজন মহিলার স্বামী অত্যন্ত দায়িত্ববান, কর্মঠ, ভালো আর্থিক সচ্ছলতা থাকবে এবং তার স্ত্রীকে প্রচুর ভালোবাসবে এবং দেখতে স্মার্ট হবে। কিন্তু এটা তো আমরা পেয়ে গেলাম, কিন্তু আরো কিছু যোগ রয়েছে। দেখুন, একটা কথা খেয়াল রাখতে হবে যে সবাই যে সমস্ত মেয়ে বা সমস্ত ছেলেই যে এটাই চাইছে এটা কিন্তু নয়। চাইছে তো, কিন্তু তারপরে কি চায়? যদি ধরুন অনেক ছেলে বুঝে যায় যে আমি আর কত টাকা উপার্জন করি যে আমার এত ক্রাইটেরিয়া থাকবে, আমার দেখতেও সুন্দর লাগবে, আমার পরিবারকেও দেখবে, সবই করবে। বা একটা মেয়ে ভাবে যে আমি একটা সরল মধ্যবিত্ত ঘরের মেয়ে, আমি আর কত স্মার্ট ছেলে পাবো বা প্রচুর টাকা ইনকাম করবে, এরকম তো সবসময় হয় না। তাহলে একটা মেয়ে চায় যে আমি বিয়ে করব যাতে আমার স্বামীর একটা আমাকে রেসপেক্ট দেয়, আমার স্বামীর সঙ্গে যাতে একটা ভাব ভালোবাসা থাকে, আমার স্বামীর সঙ্গে যেন আমার ডিভোর্স না হয়। আবার একটা পুরুষও এরকম ভাবে যে আমি যেই মেয়েকে বিয়ে করব সেই মেয়েটা যেন একটু দেখতে সুন্দর হয়, ঘর গোছানো মেয়ে ছেলে হয়, আর আমার বাবা মাকে যেন একটু দেখে। খুব বেশি ডিম্যান্ড নেয় অনেকের ক্ষেত্রে দেখা যায়। তাহলে সেই ক্ষেত্রে কি দেখবো? যে একজন পুরুষ বা মহিলা বিবাহ করার পর ডিভোর্স হবে না এবং সে একটা শান্তিতে সংসার করতে পারবে, সেটা দেখার জন্য জ্যোতিষের দৃষ্টিকোণ রয়েছে। জ্যোতিষ শাস্ত্রকারেরা সেটা দেখার জন্য কিছু পয়েন্ট বলেছে। যেমন আপনার রাশিটাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে বিয়ের সময়। কারণ হচ্ছে
রাশি মানে হচ্ছে মন। বিবাহের ক্ষেত্রে মনের কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। লগ্ন থেকে যেমন আমরা লগ্ন থেকে শরীর বিচার করি, লগ্ন থেকে সমস্ত ক্যালকুলেশনই হয়, কিন্তু বিবাহের ক্ষেত্রে রাশি থেকে ক্যালকুলেশন করলে কিন্তু বেশি মিলবে। এই জন্য বলা হয়েছে যে একজন পুরুষের রাশির সপ্তম ঘরটি কোন রাশি আগে জানুন, সেই ঘরটি যেই রাশি হবে সেই রাশিটাই যদি মেয়েটার লগ্ন হয় তাহলে পারে কিন্তু এদের ডিভোর্স হবে না, এদের মধ্যে ভালো মিল হবে। আবার একজন মহিলার রাশির সপ্তম ঘরটি কোন রাশি আগে দেখুন, সপ্তম ঘরটি নিশ্চয়ই কোনো না কোনো একজন মহিলার মনে করে যাক বৃশ্চিক রাশি, তাহলে তার সপ্তম ঘরটা বৃষ রাশি হবে। এবার ধরুন সে যেই ছেলেটার সঙ্গে বিয়ে করতে চাইছে সেই ছেলেটারই হয়ে গেল বৃষ লগ্ন, তাহলে পারে কিন্তু এদের বিবাহিত জীবন চলবে। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু ছকের মধ্যে আমরা দেখতে পাবো যে কারুর লগ্নের সপ্তম স্থানে এবং শুক্রের ওপরে বা শুক্রের সপ্তম স্থানেও বৃহস্পতির দৃষ্টি রয়েছে। যদি এরকম থাকে তাহলে পারে কিন্তু এদের বিবাহিত জীবনে চট করে ডিভোর্স আসবে না। ঝগড়া অশান্তি হতে পারে আরো যদি অন্যান্য যোগ থাকে, কিন্তু ডিভোর্স চট করে কিন্তু আসবে না। সাধারণভাবে লগ্নের সপ্তম ঘরে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে এবং শুক্রের সপ্তম ঘরে যদি বৃহস্পতির দৃষ্টি থাকে, বা শুক্রের সপ্তমেই বৃহস্পতি বসে রয়েছে এরকম ধরনের একটা হলো, আর লগ্নের সপ্তম ঘরকে দেখছে, তাহলে বৃহস্পতি কিন্তু অ্যাডজাস্টের কারক গ্রহ। তার বিবাহিত জীবনের মধ্যে একটা অ্যাডজাস্টের ব্যাপার খুব ভালো দেখতে পাওয়া যাবে। তার স্ত্রী সুন্দরী হবে এবং পরিবারকে গুছিয়ে পরিবারকে চালাতে পারবে, কর্মঠ হবে, অর্থাৎ সংসারকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবে। সাধারণ দৃষ্টিকোণ থেকে যদি সপ্তমপতি কেন্দ্রে থাকে, অর্থাৎ লগ্নের কেন্দ্রে সপ্তমপতি যদি লগ্নের কেন্দ্রে থাকে এবং সেটা যদি তার স্বক্ষেত্র হয়, উচ্চক্ষেত্র হয়, তাহলে পারে কিন্তু চট করে বিবাহের মধ্যে ডিভোর্স আসে না। তবে আর একটা পয়েন্ট দেখতে হবে, সেই সপ্তমপতির ওপরে যেন শুভ গ্রহের দৃষ্টি থাকে। তাহলে আমরা ভালো করে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি যে লগ্নের সপ্তমপতি যদি লগ্নের কেন্দ্রে থাকে এবং সেই কেন্দ্রে থাকাটা মানে সে যদি নিজের স্বক্ষেত্রে থাকে বা উচ্চক্ষেত্রে থাকে এবং তার ওপরে যদি একটি শুভ গ্রহের দৃষ্টি পড়ে যায়, তাহলে বিবাহিত জীবনে কিন্তু চট করে ডিভোর্স আসে না এবং স্বামী স্ত্রীর মিল বহুদিন দেখতে পাওয়া যায় এবং সেই স্বামী বা স্ত্রী পরিবার প্রেমী হয়, হাসি খুশি হয়, বোঝদার হয় এবং নম্র স্বভাবের হয়ে থাকে। তাহলে একজন ভালো বিবাহিত জীবন মানে একজনের ভালো বিবাহিত জীবন দেখতে গেলে পারে এই পয়েন্টগুলো দেখতে হবে যে সপ্তম ঘরটির কি অবস্থা রয়েছে, সপ্তম ঘরের অধিপতি কি পজিশনে চলে গেছে, সপ্তম ঘরের অধিপতি নবাংশ চকের মধ্যে কেমন অবস্থার মধ্যে রয়েছে, শুক্র, কখনো বিবাহ দেখার সময় শুক্রকে অ্যাভয়েড করা যাবে না। শুক্র যদি ন্যাটাল চার্টের মধ্যে অর্থাৎ লগ্ন কুণ্ডলীর মধ্যে কোনোভাবে পাপক গ্রহের সঙ্গে বসে থাকে, শুক্র যদি ন্যাটাল চার্টের মধ্যে বিশেষ করে অষ্টম দ্বাদশের মতো ঘরে, ষষ্ঠ অষ্টম দ্বাদশের মতো ঘরে চলে যায়, তাহলে পরে কিন্তু বিবাহিত জীবনে বেশিরভাগ সময় সমস্যা হতে দেখতে পাওয়া যায়। ডিভোর্স হয়ে গেল তা নয়, কিন্তু সমস্যা হতে দেখতে পাওয়া যায়। তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সুন্দর গুণবতী মহিলা সঙ্গে আমার বিয়ে হবে কিনা এটা দেখার জন্য এই পয়েন্টগুলোকে কিন্তু দেখতে হবে। আশা করছি আপনারা হয়তো কিছুটা বুঝেছেন। আপনি কি বিবাহ করে ফেলেছেন? অবশ্যই আপনার নামটা কিন্তু কমেন্ট বক্সে লিখে দেবেন এবং আজকের অনুষ্ঠানটা যদি আপনি বোঝেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আপনার নামটা লিখবেন এবং পারলে আপনার ডেট অফ বার্থটাও কিন্তু লিখে দেবেন। আপনার ছকের মতো বিবাহের অবস্থাটা কি রয়েছে আমি দেখব। পরের দিন আরেকটি জ্যোতিষ শিক্ষামূলক অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার। ভালো